আপনি জানতেন আগে থেকেই যে সামহাও আপনি একটা সময় ক্রিটিসিজমের মুখোমুখি হবেন? তোমার কাছে মনে হচ্ছে ফাইন, একজন ডাক্তার সে দৌড়ে এসে কি বলে একটু শুনি। এনাফ ইজ এনাফ। আমি ইন্টারন্যাশনাল মানের সেবা দিব, কিন্তু উইদাউট এনি মানি, এবং মানুষ ভালো হবে উইদাউট এনি মেডিসিন। সে যতদিন সুস্থ না হবে তার সঙ্গে আমরা আছি। ওয়াও, আমি তো সব করছি ফ্রিতে। ততদিন আপনি যৌবন, চিরযৌবন। সুগার লেভেল কোথায় ছিল এখন কোথায় আসছে, HbA1c কোথায় ছিল এখন কোথায় আছে, তার ওজন কত ছিল এখন কত আছে, সে ঘুমাতে পারতো না এখন ঘুমাতে পারছে, নামাজ পড়তে পারতো না এখন নামাজ পড়তে পারছে, আগে বিছানায় শুয়ে গেছিল এখন দৌড়াতে পারে। আপনি এত কনফিডেন্ট পান কিভাবে? বিকজ আই এম উইথ দ্য ট্রুথ। আপনি যখন সত্যের সঙ্গে কাজ করবেন আপনি কনফিডেন্ট পাবেন না। আমার লাখ লাখ রোগী ভালো হচ্ছে। পুরো মেডিকেল ট্রিটমেন্টের ডেফিনিশন চেঞ্জ করে দিচ্ছেন। জি, আমি আসলে চাচ্ছিলাম যে আজকে যারা এটা দেখবেন এই এপিসোডটা, তাদের অনেক কিছু ব্যক্তিগতভাবে রিয়েলাইজ করার সুযোগ আছে, ক্যারিয়ারের জায়গা থেকে এবং ডেফিনেটলি নিজের হেলথের জায়গাটা থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোতে। আজকের এই অনুষ্ঠানে আমি এমন একজনকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার পরিচিতি সারা বাংলাদেশ ব্যাপী, যিনি স্বাস্থ্য খাতে তুমুলভাবে আলোচিত এবং অনেকের অনেক পছন্দের একজন মানুষ। সম্প্রতি কিছু কর্মকাণ্ডে তিনি একটু হলেও সমালোচিত হয়েছেন এবং সেই সমালোচনা থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে। তাকে দেখলেই আপনারা চিনবেন, তিনি আমাদের সবার প্রিয় ডাক্তার জাহাঙ্গীর কবির। আপনাকে পেয়ে আমার খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পুরো টিমকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। জি, আমি তো ভেবেছিলাম যে আজকে আমার যতটুকু জানার আছে সব কিছু সামনাসামনি বসে জানবো, কিন্তু আমার মনে হয় দর্শকদেরও অনেক ডিমান্ড আছে। তার আগে একটু দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই, যে আপনার অনুমতিক্রমে। সাম্প্রতিক সময়ে দুটো ঘটনা, এটা ব্যক্তিগত জীবনেও বোধহয় অনেক বড় একটা লার্নিং হয়ে গেল, যে সোশ্যাল মিডিয়াতে আসলে কোন বিষয়গুলো আমরা যারা কাজ করি কোন বিষয়গুলো কিভাবে ডিল করা উচিত। আপনি দুটো ঘটনার ক্ষেত্রেই আমি যদি বলি যে পবিত্র মক্কাতে গিয়ে আপনার যে ঘটনাটা ঘটলো, আপনি আসলে আজ করতে পারেননি যে এরকম একটা কনসিকুয়েন্স হতে পারে, রাইট? আসলে আমি ওখানে মানে যে কনটেক্সটটা, যেমন আমি ওখানে ছিলাম তো এতেকাফে, তখন যেই খাবারগুলো আমি খাচ্ছিলাম, তো আশপাশ থেকে ওরা বলছে স্যার আমাদের অনেকেরই ডায়াবেটিস, ব্লাড প্রেশার, তা আপনি এই খাবারগুলো নিয়ে একটা ভিডিও করেন। আচ্ছা, তখন আমি বললাম যে এইগুলো খাওয়া যাবে না, আমি এগুলো খাই, কথা ছিল এতটুকু। এরপর এটা যে এত দূর গড়াবে, এত ডালপালা গজাবে, হ্যাঁ, এই বিষয়টা আসলে আমি বুঝতেই পারিনি। একটা শব্দটা নিয়েই বোধহয় একটু আপত্তি হয়েছিল। হ্যাঁ, সেটাই আর কি। তো এখন সবার রুচি তো আর এক নয়। আর আমি বলতেছিলাম যে খেজুরের ভিতরেও যে দুই ধরনের আছে, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে প্রসেসড, এবং খেজুরকে বিভিন্নভাবে প্রসেসড করা হয়। হ্যাঁ, তো ওই বিষয়টা আসলে যেহেতু 45 সেকেন্ডের ভিডিও, ওখানে তো বেশি কথা বলার, ব্যাখ্যা করার কোনো সুযোগ থাকে না। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমি কি বোঝাতে চাচ্ছি তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ কি বুঝতে পারছে। রাইট, তো এখানে এই বিষয়গুলো আমরা আসলে জানলাম আর কি। এটা এক্স্যাক্টলি। এবং আমার কাছে মনে হচ্ছে ওই ঘটনাটাকে কেন্দ্র করেই আপনার প্রিভিয়াস বিভিন্ন ভিডিও খুঁজে বের করা হয়েছে এবং ট্র্যাক করা হয়েছে, কোথায় আপনি কখন কি বলেছেন, যেটাকে আপনার এগেইনস্টে ব্যবহার করা যায় সেরকম একটা চেষ্টা করা হয়েছে। বিশাল একটা লার্নিং, কিন্তু এটা শুধুমাত্র আপনার জন্য না, আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করি, কোনো একটা জিনিস যখন হঠাৎ করে বিচ্যুত হয়ে যায়, হয়তো বোঝাতে চেয়েছে একটা, বুঝে ফেলেছে একটা, তখন খুঁজে খুঁজে বের করে সবাই যে কোথায় কোথায় ফল্ট করেছি। তো এরকম একটা ভিডিও বোধহয় বের হলো, যেখানে আসলে রিলিজিয়ন ব্যাপারগুলো নিয়ে আপনি যেটা বোঝাতে চেয়েছিলেন, যা বোঝাতে পেরেছেন, সেই জায়গাটা একটা বিশাল কন্ট্রাডিক্টরি। আমি আসলে আকল বোঝাতে চেয়েছিলাম। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তো এখানে যখন আমি ইন্ডিকেট করি তো সবাই ভেবেছিল আমি আমার মাথা বোঝাতে চাচ্ছি। তো আমরা তো বিশ্বাস করি আল্লাহর ব্যাপারে, যেভাবে কোরআনে এসেছে, হাদিসে এসেছে। আর আমরা তো আসলে ধর্মীয় লাইনে অতটা বুঝি না, ওদের বেশ কিছু টার্মিনোলজি আছে। পরে আমাকে আলেমগণ বললেন যে এগুলো নিয়ে আসলে হাজার হাজার পৃষ্ঠার লেখালেখি আছে, অনেক কিছু আছে। তা আমি বুঝলাম যে আসলে আমার যে লাইন, আমি সেটা নিয়েই বরং ভালো। তো আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলাম সবার কাছে, আলেমদের কাছে, এবং আমি এটাকে পজিটিভলি এই কারণে নিয়েছি যে শেখার আসলে শেষ নেই। তো ওনারা হচ্ছেন আমাদের ভুল ধরাবেন, আমরা সেখান থেকে শিখব। তো আমি খুব হ্যাপি এই কারণে যে আলহামদুলিল্লাহ আমাদের ভুল করার কোনো সুযোগ থাকলো না। তো কোনো কিছু হলে ধরাইয়ে দেওয়ার মতো লক্ষ লক্ষ মানুষ আছে। আমরা একটু ছোটবেলার গল্পটা শুনতে চাই। আপনি কেমন পরিবারে জন্মগ্রহণ করেছেন, ওই পরিবারে কেউ ডাক্তার ছিল কিনা, কিভাবে ডাক্তার হয়ে ওঠা, এগুলো একটু শুনতে চাই। আসলে আমার আব্বা ছিলেন আর্মিতে চাকরি করতেন, অনেক বড় অফিসারও ছিলেন না, সৈনিক হিসেবে জয়েন করেছিলেন, জেসিও হিসেবে রিটায়ার্ড করেছেন।
আমার জীবনের বেশিরভাগ সময় বিভিন্ন ক্যান্টনমেন্টে কেটেছে। পোস্টিং হতো বারবার, এখান থেকে ওখানে চলে যেতাম। যেমন রাজেন্দ্রপুরে আমার লাইফটা আমার যতটুকু মনে পড়ে ছোটোবেলায় শুরু হয়েছিল। এরপরে আমি গ্রামে চলে যাই, ক্লাস 2-তে সরাসরি ভর্তি হই। 2 এবং 3 আমি গ্রামের আড়িপাড়া বাগেরহাট গ্রামে কচুয়া থানার ভিতরে ওই গ্রামের স্কুলে পড়াশোনা করি। এরপর চলে যাই কুমিল্লা ক্যান্টনমেন্টে, ওখানে আমি 4, 5, 6 পর্যন্ত পড়ি। 6-এ এসে চলে যাই রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে, 8-এ এসে চলে আসি ঢাকা ক্যান্টনমেন্টে, এবং তারপর ওখান থেকে শহীদ রমিজউদ্দিন উচ্চ বিদ্যালয়, যেটা এখন আপনারা জানেন কলেজ হয়েছে, ক্যান্টনমেন্ট কলেজ, ওখান থেকে এসএসসি পাশ করি 1990 সালে। এরপর হচ্ছে 92 সালে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করি। তারপর চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হই এবং 2000 সালে এমবিবিএস পাশ করি। তো এই হচ্ছে খুব সংক্ষেপে। আর যদি বলেন ছাত্র হিসেবে কেমন ছিলাম, এটা অনেক সময় আমি অনেক ধরনের ছাত্র ছিলাম। যেমন হচ্ছে ক্লাস 2-3-তে আমি খুব ভালো ছাত্র ছিলাম, 2nd হতাম, 3rd হতাম, এর ধরনের। তারপর কুমিল্লাতে গিয়ে মনে হলো দুষ্টামি করাটাই ভালো, পড়াশোনা করার চাই। জানি না, তখন ওখানে অনেক পাহাড় টাহাড় ছিল, টিলার মতো আর কি। ওখানে ছোট্টবেলা খুব আনন্দে ফুর্তিতে কেটেছে। 2-3 সাবজেক্টে ফেল করেও বিশেষ বিবেচনা উত্তীর্ণ হতাম। আমি জীবনে সবচেয়ে বেশি ফেল করলাম হচ্ছে ক্লাস 6-এ 6 সাবজেক্টে, 8 সাবজেক্টের ভিতরে 6টাতে ফেল। শুধু ইসলাম শিক্ষা আর বাংলাতে ফেল করিনি। আচ্ছা, হ্যাঁ। তো এরপর তো আস্তে আস্তে মোটামুটি পাশ করার ট্রেন্ডে আসলাম। তো আমি মেডিকেলে ভর্তি হওয়ার সময় তখন পরিবারের সবাই তো অনেক উৎসাহ দিয়েছেন অবশ্যই, কিন্তু আমার একটা চিন্তা ছিল যে আমি মানুষের কল্যাণে কাজ করব। তো এই ধরনের কথা আসলে যখন কেউ সাকসেস হয় সবাই বলে, কিন্তু আমি ছোটোবেলা থেকে ভাবতাম, এবং কীরকম ভাবতাম আপনাকে বলি, যে এই যে পাথরকুচি পাতায় আমি উপকার পাই, থানকুনি পাতার উপকার আছে, তা এখন যেই জিনিসে মানুষ সুস্থ হয় সেগুলো নিয়ে শুধু কাজ না করে শুধু আমি কেন কেমিক্যাল নিয়ে কাজ করব। তো এখন দেখেন আমি কিন্তু আমার পরামর্শে এমনকি আপনাদেরকে চাল কুমড়ার জুস খেতে পরামর্শ দিচ্ছি, হলুদ খেতে বলছি, নারকেলের তেলও খেতে বলছি। তো ডেফিনেটলি সেটার জন্য আপনার ডিগ্রি তো প্রয়োজন একাডেমিক্যালি, নইলে ডেফিনেটলি এগুলো নিয়ে অনেক বেশি তর্ক বিতর্ক তৈরি হবে। কারণ হচ্ছে যে দেখেন, এটা আমি তরুণ সমাজ বা আমাদের ইয়াং জেনারেশনের জন্য বলছি যে অনেকে আছে এখন ইউটিউবে অনেক ফোকাস করছে, অনেকে আছে কন্টেন্ট ভিডিও বানাচ্ছে। আমি বলবো যে একটা প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়া আমরা আসলে খুব বেশি দূর কিন্তু আগাতে পারবো না। এই জন্য সবাইকে আমরা যে লাইনে কাজ করতে চাই আমাদের প্রাতিষ্ঠানিক ডিগ্রিটা লাগবে। তো এই জন্য আমাদেরকে এইটা অর্জন করে তারপর আমি এটার উপর কিছু করতে পারি। এটা হচ্ছে যে খুব ভালো একটা সিদ্ধান্ত যাদের বোঝার আর কি তাদের। আপনি আপনার এমবিবিএস কমপ্লিট হলো কত সালে? 2000 সালে। 2000 সালে। আপনি প্র্যাকটিসে আসলেন কত সালে? প্র্যাকটিসে আসলে আমাদের ইন্টার্নি শেষ করে আস্তে আস্তে আমি 2002 সালের ফেব্রুয়ারি মাসে আমি প্র্যাকটিস শুরু করি। কি ধরনের ফার্স্ট কি মেডিসিন? প্রথমে হচ্ছে আমি গেলাম হচ্ছে ইমার্জেন্সিতে, অর্থাৎ আমি একটা গ্রামের হাসপাতালে চলে গেলাম। এখানে অনেক কাহিনী আছে আসলে, যেমন আমাদের ফ্যামিলি খুব মধ্যবিত্ত শ্রেণীর ছিল। আব্বা রিটায়ার্ড করেছিলেন আমি মেডিকেলে ভর্তি হওয়ার আগেই, এবং আব্বা তারপর আর তেমন কিছু করেনি। তো জমানো টাকা শেষ হলো, কিছু জমি কেনা ছিল বিক্রি হলো। শেষের দিকে এসে এমন হলো যে আমার খরচ আর বাসা থেকে দেওয়া সম্ভব, দেনা দায়িতে অনেক ঋণ টিন হয়ে গেল। তো আমার মেজো মামা উনি শেষ 5 মাসের খরচ দিয়েছিলেন, চিরকৃতজ্ঞ আমার মামার প্রতি। তো এখন খুব বাজে একটা সিচুয়েশনে আমি পড়ে গেলাম। আমি পাশ করার পর তো এখন সবাই যাবে পড়াশোনা করতে ঢাকায়, আমি চলে গেলাম গ্রামে, কারণ আমার পুরো ফ্যামিলি আমার মাথার উপর, বাবা মা ভাই বোন তাদের পড়াশোনা সব কিছু চলে আসলো, আর সঙ্গে আসলো অনেকগুলো ঋণের বোঝা। যেমন ধরেন 7 বছর বাড়ি ট্যাক্স প্রদান করা হয়নি, জমির খাজনা দেওয়া হয়নি, পানির বিল, কারেন্টের বিল, মানুষ ওর কাছ থেকে ধার দেনা। তো এগুলো শোধ করতে করতে আমার আসলে 2006 সাল পর্যন্ত চলে গেছে। সো আপনি 2000 সালে যখন প্র্যাকটিসে যাচ্ছেন, তার আগে কি আপনি বিসিএস করলেন? না, বিসিএস এটাই তো আমি বললাম যে মানুষ বিসিএস করলো, সরকারি জবে গেল, পড়াশোনা করলো, এফসিপিএস ফার্স্ট পার্ট কমপ্লিট করলো, কোর্সে এমডি করলো, পিজিতে ঢুকলো। আমি তো সুযোগ পাইনি, কারণ আমাকে দুটো জিনিস বাছাই করতে হতো। এক হচ্ছে আমার ফ্যামিলি, আমার বাবা মা ভাই বোন তাদের দিকে। তো আমার তখন আর কোনো উপায় ছিল না, আমি গ্রামে চলে গেলাম এবং গিয়ে রাত দিন 24 ঘন্টা আমি কাজ করতাম, সারা রাত আমি ওটি করতাম, সারা দিন রুগী দেখতাম। 24/7 ডিউটি করেছি আমি লাস্ট 19 ইয়ার্স, 2002 থেকে এখানে আসার আগ পর্যন্ত, ঢাকায় আসার আগ পর্যন্ত 24/7 ডিউটি করেছি। এবং আমি যখন ছুটি নিতাম আলাদা কোনো ছুটি ছিল না। ছুটিতে হয়তো আমি কোনো মেডিকেল কলেজে প্রোগ্রাম করতাম অথবা বিদেশে কোনো কনফারেন্সে গেলাম, সেখানে কনফারেন্স শেষ করে একটু বেড়াতাম। আমার এই 19 বছরে আমি কোনো আমার আত্মীয় স্বজন মারা গেলে দেখতে যেতে পারিনি, বিয়েতে যাওয়ার প্রশ্নই ওঠে না। তো এরপর অনেক
কষ্টের ইয়াগুলো আছে আর কি। তো আমি তখনকার যে প্র্যাকটিসটা ছিল সেটা হচ্ছে একদম একটা বাচ্চা জন্ম থেকে শুরু করে এবং একজন মানুষ যে বয়সজনিত কারণে বা রোগের কারণে মারা যায় সব ধরনের রোগী আমি দেখতাম। এমার্জেন্সিগুলো আমি ওখানে একটা বড় হাসপাতালে একমাত্র আমিই ছিলাম রেসিডেন্ট মেডিকেল অফিসার। আচ্ছা। তো আমি প্রচুর রোগী হ্যান্ডেল করার তখন অপরচুনিটি পাই গ্রামে, এবং খুব অল্প দিনে অনেক সুনাম ছড়িয়ে পড়ে চতুর্দিকে, যেহেতু আমি রিয়েলি পেশেন্টের জন্য কেয়ারিং ছিলাম সবসময়। তো স্ট্রোকের রুগী দেখেছি, হার্ট অ্যাটাকের রুগী দেখেছি, তারপর হচ্ছে আপনার ডায়াবেটিসের রুগী, ব্লাড প্রেশারের রুগী। আমি নিজ হাতে ডেলিভারি করিয়েছি প্রায় 2002 থেকে প্রায় 8-9 বছর আমি নিজ হাতে ডেলিভারি করিয়েছি। প্রতিদিন 2-3টা নর্মাল ডেলিভারি হলে এবার আপনি ভাবেন যে 8-9 বছরে কতগুলো ডেলিভারি আমি করেছি। অসংখ্য সিজার, এক্সপেরিয়েন্স যেটাকে বলে ম্যাক্সিমাম এক্সপেরিয়েন্স, ক্লিনিক্যাল এক্সপোজার আমার অনেক আল্লাহ সুযোগ দিয়েছেন, যার কারণে আমি ক্লিনিক্যালি আলহামদুলিল্লাহ অনেক শার্প হতে পেরেছি। সো এমবিবিএস এর পরে কি আর কোনো একাডেমিক ডিগ্রি নেওয়া হলো? আমি এরপর 2010 সাল পর্যন্ত আমি আসলে কোনো দিকে তাকানোর সুযোগ পাইনি। 2010 সালে এসে আমার কাছে রিয়েলাইজ হলো যে দেখেন, একটা মানুষ এমবিবিএস পাশ করার পরে, ধরেন আমি পাশ করেছি 2000 সালে, কত আপগ্রেড হয়েছে, কত আপডেট, কত কিছু হয়েছে, বই চেঞ্জ হয়ে গেছে, ভার্সন চেঞ্জ হয়ে গেছে, চিকিৎসা বিজ্ঞান তো পরিবর্তনশীল। আমার কাছে তখন মনে হলো আই এম লাইক এ কোয়াক ডক্টর, কারণ একাডেমিক ছাড়া। আর আমি সবসময় কিন্তু স্টাডি করতাম, স্টাডি পছন্দ করতাম। তো আমার মনে হলো যে আই হ্যাভ টু ডু সামথিং। তখন আমি আল্ট্রাসোনোগ্রাফি ভর্তি হই ঢাকাতে এসে, ওইখানে কোর্স করি। তারপর এফসিজিপি একটা কোর্স আছে, সেটাতে আমি ফার্স্ট হই। হ্যাঁ, তারপর হচ্ছে বারডেমে যাই, সিসিডি করি। তারপর অ্যাজমা একটা কোর্স, পরবর্তীতে আমি 2010 সাল থেকে আমি মানে এটা একটা কোর্স রান করি, এবং লাস্ট এই যে কোভিডের আগ পর্যন্ত আইসিডিআরবিতে একটা কোর্স আমি রান করেছি অ্যাজমা। এটা ইউকে, ওপেন ইউনিভার্সিটি ইউকে, এটার অ্যাক্রিডিটেশনে আমার এডুকেশন ফর হেলথ ইউকের আন্ডারে একটা 6 মাসের কোর্স অ্যাজমার উপরে। আমি সিওপিডির উপরে কোর্স করেছি, ওপেন ইউনিভার্সিটির আমার সার্টিফিকেশন আছে। তারপর আমি ডায়াবেটিস অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজের উপরে, তারপর স্কিনের উপরে আমি অনেকগুলো মানে বিভিন্ন বিষয়গুলোতে 6 মাস 1 বছর এগুলো আমি অনেকগুলো করেছি আর কি। ওকে, তো এই হচ্ছে, এগুলো আসলে বিএমডিসি রিকগনাইজড কোনো ডিগ্রি না। সো আপনি এই যে ফেসবুক আপনার যে যাত্রা, আমার যতটুকু মনে পড়ে, আমি মেমোরি রিকল করতে পারি, আমার যতটুকু মনে পড়ে যে আমি আপনাকে প্রথম দিকের যে ভিডিওগুলো দেখতাম, সেখানে দেখতাম যে আপনি মাঠে ঘাটে দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে এসে আপনি ক্যামেরার সামনে দাঁড়ালেন এবং তারপর আপনি কিছু অ্যাডভাইস দিচ্ছেন। একদম। সো হয় না, পৃথিবীতে যে কোনো ডিফারেন্ট এবং ইউনিক জিনিস মানুষের চোখে লাগে। জি, কন্টেন্ট মানে সেটা ডিফারেন্ট হতে হবে এবং ইউনিক হতে হবে, নইলে এটার ইম্প্যাক্ট থাকে না। তো আমার কাছে মনে হচ্ছে ফাইন, একজন ডাক্তার সে দৌড়ে এসে কি বলে একটু শুনি। প্রথম থেকে শুনতাম, পরে মনে হলো ইনিশিয়ালি ওই জিনিসগুলো আমার হয়তো বা ইম্পর্টেন্ট, আমার কাজে লাগবে না, পরে স্কেপ করে গেছি। ততদিনে মাশাআল্লাহ আপনি তো একটা জায়গা তৈরি করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, ওই ইনিশিয়াল স্টেজে কি আপনার কোনো চিন্তা ভাবনা ছিল যে আপনি ফিউচারে কি করতে যাচ্ছেন, নাকি ইচ্ছা করে ফেসবুকের স্টোরিটা? সেটা হচ্ছে যে দেখেন কিবরিয়া ভাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখানে ঘটনা হলো যে আমি যেই কথাগুলো এখন বলি, বোল্ডলি বলি, এর জন্য অনেক সাহসের দরকার, আপনি নিশ্চয়ই বুঝে থাকবেন। পুরো কনভেনশনাল ট্রিটমেন্টে আপনি বাইরে গিয়ে একটা কিছু করছেন, আউট অফ দ্য বক্স সবাই হতে পারে না। এখন আমি যখন 2006 সালে হজে যাই, বিশ্বাস করবেন না, হেরা গুহাতে ওখানে যে জাবালে নূর, ওখানে উঠতে আমাকে কয়বার থামতে হয়েছে। ব্রিদিং প্রবলেম হচ্ছে? ইয়েস, ব্রিদিং প্রবলেম হচ্ছে, হাঁপাচ্ছি, তারপর মনে হচ্ছে যে আমি একটা পাথর, উঠছি না, মানে কেউ টেনে ধরছে। তখন নামার সময় ভাবলাম যে আমার ফিটনেস এত খারাপ, আমাকে ওজন কমাতে হবে, আরও ফিট হতে হবে, এইভাবে ভাবছি। ওখান থেকে আমার চিন্তাটা আসে। এরপর যখন আমি নিজে ওজন কমাতে গেলাম, কনভেনশনাল সব মেথড ট্রাই করে ব্যর্থ হলাম। ওকে, আমি কম খাই, আমি অল্প খাই, বারবার খাই, আমি ফ্যাট খাই না, ফ্যাট না খেয়ে দুর্বল হয়ে পড়ছি। হ্যাঁ, দের লট অফ ইস্যুজ আমি ফেস করেছি। করে এগুলো ব্যাপার কি, আমি তো রোগীদেরকে এগুলো পরামর্শ দেই এবং ওজন কমাতে পারছি, কিন্তু ধরে রাখতে পারছি না, কারণ আমি হাংরি হয়ে যাচ্ছি, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, মাথার চান্দি গরম হয়ে যাচ্ছে, রোগীদের সাথে মানে ভালো ব্যবহার করতে পারছি না, উল্টাপাল্টা বলে পরে মাথা গরম হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো ফিল করলাম যে ল্যাক অফ এনার্জি হলে কী কী প্রবলেম হয়। এখন এনার্জিও ঠিক থাকবে, আমার ওজনও ভালো থাকবে, আমি সুস্থ থাকবো, এই তিনটার কম্বিনেশন আমি আসলে খুঁজতেছি। তো পরে বিভিন্ন স্টাডি করতে 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 আসলে একসঙ্গে কি সব পাইছি তা না, লাস্ট প্রায় 16 ইয়ার্স ধরে আমি এগুলো নিয়ে মানে পড়াশোনা করছি। করার পরে লাস্টে যে ঘটনাটা, যেটার কথা আপনি বললেন, আমি ইউনিভার্সিটি অফ এডিনবারা ইউকে, ওখানে আমি একটা ফুল ফান্ডেড স্কলারশিপ পাই, এবং আমার স্যার মেন্টর যিনি জনাব জে মনসুর হাবিব, উনি অলরেডি পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অফ এডিনবারা থেকে। স্যারই আমাকে সব কিছু গাইড করে এটা ম্যানেজ করে দিয়েছেন। তো
তো এখন আইএলটিএস দিতে হবে। আচ্ছা, এখন আমি তো চাকরি ছাড়তে পারবো না, চাকরির ভিতরে ওই 24/7 ডিউটি করে তার ভিতরে আমি আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছি। এখন আমার আর কোনো ঘুম টুম বা অন্য কোনো দিকে আর কোনো খেয়াল নেই যে আমাকে এটা করতেই হবে, এটা দিতেই হবে। এখন এর ভিতরে দেখলাম যে আমার দুটো জিনিস কাজ করছে। এক হচ্ছে এই যে আমি যে জ্ঞান অর্জন করলাম এতদিনে, লাস্ট 16 ইয়ার্সের রিসার্চ, আমি যে রুগীকে ডায়াবেটিসের পরামর্শ দিচ্ছি রুগী ওষুধ থেকে ভালো হয়ে যাচ্ছে, যে রুগীকে আমি ব্লাড প্রেশারের রুগীকে আমি পরামর্শ দিচ্ছি আমার যারা মানছে ওদের প্রেশার ওষুধ ছেড়ে দিতে পারছে, এটা তো একটা মিরাকল। এখন আমি কি এটা বিশ্বের সঙ্গে শেয়ার করব নাকি আমি ইংল্যান্ডে যে ওখানে ইউনিভার্সিটি এডিনবরাতে এটা করব? তা আমি একটা ডাবল কনফ্লিক্টের মধ্যে পড়ে গেছি, কোন দিকে যাব? দুইটা পথ। এদিকে গেলে স্যার খুশি হবেন, স্যার এত কিছু করছেন, না গেলে স্যার সিরিয়াসলি মাইন্ড করবেন, আমার মেন্টর আমার বাবার মতো। আর এদিকে আমি মনে করেন যে আমার মানে মানুষের সেবা করার এই অপরচুনিটি। তো এই যে কনফ্লিক্ট যখন মানুষের, তখন মানুষ কি করে মানে একটু হতাশ হয়ে পড়ে, একটু ডিমোরালাইজড হয়ে যায়। তো আমি ওই সময়টা এরকম একটা পজিশন, ওজন বেড়ে গেছে, আবার মোটা হয়ে গেছি, ডিমোরালাইজড হয়ে যাচ্ছি, কনফিউজড হয়ে গেছি, কি করব। তো তখন আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিই আগে যে এনাফ ইজ এনাফ, হ্যাঁ, যে আমি এই কটা পয়েন্ট লিখি যে আমি এগুলোর উপরে, দেখবেন ওই পোস্টটা তো এখনও আছে, যে আমি নিজের কাজ করব, আজকে থেকে আমি ওজন কমানোর প্রোগ্রাম শুরু করলাম, 21 দিনের চ্যালেঞ্জ আমি আমাকে দিলাম। এতদিন আমি যা শিখছি, প্রতিদিন কি করছি, প্রতিদিন ভিডিও বানাবো, সকালে বানাবো, বিকেলে বানাবো। এই 21 দিনে আমার কয় কেজি কমে আমি রিয়েল টাইমে শেয়ার করবো। এটা 2006 সালে, 19, এটা হচ্ছে 19 সালে, 2019 সালে। তার আগ পর্যন্ত ফেসবুক আপনি সিরিয়াসলি নেননি? পর্যন্ত আমি ফেসবুকে ভিডিও বানাতাম, আমারও খুব ভালো ভালো কন্টেন্ট ছিল। আমি ক্লাস নিচ্ছি আইসিডিআরবিতে, আমি ইন্টারন্যাশনাল কনফারেন্সে করছি, আমি অ্যাজমা নিয়ে ভিডিও বানাচ্ছি, ইনহেলার ডিভাইস নিয়ে ভিডিও বানাচ্ছি, যেগুলো ডাক্তারদের অনেক পছন্দ ছিল। তারা আমাকে খুব লাইক করতো। আমি হাজার হাজার ডাক্তার ট্রেনিং করিয়েছি। এবং ডাক্তার আপনাকে কেন পছন্দ করলো সে গল্পে আমরা আসবো। এবং ডেফিনেটলি এই জায়গাটায় আমার অনেকগুলো কোয়েরি আছে। ইটস আ ভেরি ইন্টারেস্টিং জার্নি। এবং আমার মনে হয় দর্শক আজকে যারা এটা দেখবেন এই এপিসোডটা, তাদের অনেক কিছু ব্যক্তিগতভাবে রিয়েলাইজ করার সুযোগ আছে, ক্যারিয়ারের জায়গা থেকে এবং ডেফিনেটলি নিজের হেলথের জায়গাটা থেকে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। 2019 সালের গল্প আমরা শুনছিলাম। আপনি তার আগে বিভিন্ন পেশাজীবীর মানুষরা যেটা করে সেভাবে আপনি আপনার কাজগুলো ফেসবুকে নিয়ে আসতেন এবং আপনি বলছিলেন যে আপনি ডাক্তারদের খুব পছন্দের ছিলেন, শুধু ডাক্তার না ফার্মাসিস্টদেরও বোধহয় অনেক পছন্দের ছিলেন। এবং 2019-এর পরে আপনার ওই চ্যালেঞ্জ এবং তারপরে আপনার রিয়েলাইজেশন নিশ্চয়ই ভিন্ন একটা যাত্রার গল্প, একটু শুনি কি হলো। না, আমি আগেই বলেছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি কি করতে যাচ্ছি এই ব্যাপারে আমার অনেক প্ল্যান ছিল, আমার প্রিপারেশন ছিল, যেগুলো আপনি যদি সুযোগ পান বা দেন তাহলে আমি হয়তো কিছু ডেফিনেটলি আমি শুনতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে ওই সময় আমি কিন্তু আগেই জানতাম যে কি ঘটবে, আই নো দ্য রেজাল্ট। আমি রিয়েল টাইম মানুষকে দেখাতে চাচ্ছিলাম রেজাল্ট, যে আমি জানি যে আমার এই পর্যন্ত কয়েকশো রুগীকে আমি ডায়াবেটিসের পরামর্শ দিয়েছি, সবাই ভালো হয়েছে, আমার রেজাল্ট ছিল। এখন আমি এটা সোশ্যাল মিডিয়াতে বলার আগে আমাকে তো কিছু প্রিপারেশন নিতে হবে, বুঝতে পারছেন? এটা ছিল করে দেখানোর জায়গাটা। এর আগ পর্যন্ত আমি ওগুলো নিয়ে ভিডিও বানাইনি। এর আগ পর্যন্ত আমি ভিডিও বানিয়েছি ধরেন অ্যাজমা রিলেটেড, সিওপিডি রিলেটেড, হ্যাঁ, ইনহেলার ডিভাইস রিলেটেড, নেবুলাইজার রিলেটেড, বিভিন্ন কনফারেন্স আমার লেকচারগুলো, ইন্টারন্যাশনাল কনফারেন্সের লেকচারগুলো, আইসিডিআরবির যে ট্রেনিং প্রোগ্রামগুলো, অ্যাজমার উপরে প্রচুর আমার ভিডিও আছে, আপনি দেখতে পাবেন। তো এগুলো যেগুলো হচ্ছে আমার সায়েন্টিফিক্যালি আমি প্রুভ করতে পারি, যেগুলো নিয়ে অনেক জার্নাল আছে, যেগুলো নিয়ে আমার গাইডলাইন আছে, যেগুলো বইয়ের বাইরের কিছু না, আউট অফ দ্য বক্স কিছু না, এভরিথিং উইদিন দ্য বক্স। তো এরপর যখন আমি ওজন কমানোর এই জার্নিটা শেয়ার করলাম, তো সেখানে আমি কি করলাম, সবাই ভাত খায়, আমি ভাত খেলাম না, আমি রুটি খেলাম না, আমি দুধ খেলাম না, আমি ফল খেলাম না। এইটা বুঝতে পারছেন কত বড় একটা আপনার মানে কনভেনশনাল একটা আঘাত, যে কি ব্যাপার, ভাত খাচ্ছে না, রুটি খাচ্ছে না, ফল খাচ্ছে না, ফলের মতো চিন্তাই করতে পারে, ফল খাচ্ছে না, আই মিন এত পবিত্র একটা জিনিস ফল খাচ্ছে না, হ্যাঁ, তো ফল খাচ্ছে না, দুধ সবচেয়ে পুষ্টিকর জিনিস সে খাচ্ছে না, তো এটা কি করে সম্ভব? তো এখানে এই কনফ্লিক্ট তো ওখানে শুরু হলো আর কি। তো আমি যখন ভেবেছি যে আমি যে কোনো একটা পথ বেছে নিব, তাহলে আমি হয় পিএইচডি করতে যাব অথবা আমি আমার কেরিয়ারকে বিসর্জন দিয়ে আমি এখানে যাব। তাহলে আমি তো আগে ভেবে নিয়েছি, প্রথমে আমি বিএমডিসি রেজিস্ট্রেশনটা যতটুকু হালনাগাদ করলে করা যায় ততটুকু করে নিয়েছি, বিকজ আমি তো আগেই জানি কি ঘটবে। আমি তো আগেই জানি কি ঘটবে। তো এখন আপনি সারা জীবন বলা হয়েছে ডায়াবেটিস কখনো ভালো হয় না, আমি বলছি ডায়াবেটিস ভালো হয়। আর এখন তো লাখ লাখ রুগী ভালো হয়েছে এবং 7 দিনেই সে ডায়াবেটিস মুক্ত হয়ে যাচ্ছে, যারা আমাকে মানছে, যারা মানে মুক্ত হওয়ার মতো। এটা কি ফুললি কিওরড বলবো আমরা? 100% কিওর হবে, আমি বুঝাচ্ছি কেন। আই উইল এক্সপ্লেন।
এখন ধরেন কিবরিয়া ভাই আপনি জিম করছেন, আপনি জিম ছেড়ে দেন, আগের লাইফস্টাইলে যান, আপনার এই ফিগার থাকবে? থাকবে না। তো এখানে ঘটনা হচ্ছে এটা। ডায়াবেটিস মানে কি, মানে কোষে জায়গা নেই, ফ্যাট জমে গেছে, ইউ মাস্ট বার্ন ইউর ফ্যাট। হ্যাঁ, আপনার কোষের ওভারলোড কমাতে হবে। ফ্যাট বার্নিং করলে সুগারটা কোষে ঢুকবে, ঢুকলে আপনি ব্যায়াম করবেন, বার্ন করবেন। আপনি ভাত খেলে কি আসে যায়? কোনো প্রবলেম না। একজন কৃষক দুবেলা ভাত খায়, 12-14 ঘন্টা পরিশ্রম করে। আমরা 12-14 সেকেন্ড পরিশ্রম করি না, আমরা 6 বেলা খাই। তো এখন আপনি যদি মেনটেন করেন, ডায়াবেটিস তো কোনো রোগ না, এটা ওভারলোড, শেষ। এখন টাইপ 1 ডায়াবেটিস সেটা ভিন্ন জিনিস, ওটা নিয়ে আমার কনসার্ন না। কারণ আমি বলেছি যার ইনসুলিনের অভাব তাকে ইনসুলিন দিতে হবে। আমি যেটা করছি এভিডেন্স বেসড কাজ করছি। হোয়াট ইজ এভিডেন্স বেসড? মানে আপনার ইনসুলিন তৈরি কতটা হয়, আপনার যদি তৈরি না হয় আমি আপনাকে ইনসুলিন দিব। আমরা সিপিপটাইড দিয়ে দেখছি আপনার ইনসুলিন তৈরি হয় কতটা, আপনার ইনসুলিন বেশি আছে কিনা, আপনার ইনসুলিন ব্যবহার হতে পারছে কিনা, রেজিস্ট্যান্স আছে কিনা। আমরা হোমায়ার টেস্ট করছি, ফাস্টিং ইনসুলিন দেখছি, তার সঙ্গে সুগারকে কম্পেয়ার করছি, তার সঙ্গে সিআরপি দেখছি, প্রদাহ কত, আপনার ভিটামিন ডি লেভেল দেখছি। দেখেন আমি কিন্তু কোভিডের অনেক আগে ভিটামিন ডি সম্পর্কে মনে আছে ফর ইন্টারাপ্ট করছি, আমি বহু ডাক্তারের সঙ্গে কথা বলেছি আমার অনুষ্ঠানের কারণেই, যে ওনাদের যে ল্যাঙ্গুয়েজ থাকে সেই ল্যাঙ্গুয়েজের অর্ধেক ল্যাঙ্গুয়েজই বোঝা যায় না, অনেক সময় মেডিসিন টার্মের কারণে হোক বা যে কোনো কারণেই হোক। কিন্তু যখন আপনি ফেসবুকে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আসলেন, একদম সাধারণ মানুষের সহজভাবে বুঝিয়ে দেওয়ার মতো করে একদম ম্যাথ করে আপনি বুঝিয়ে দিচ্ছেন, হুইচ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। যেমন কিছু কিছু থাম্বনেল আমার এখনো মনে আছে, খেয়ে খেয়ে ওজন কমান, সামথিং লাইক দিস। হ্যাঁ, ঘুমিয়ে ওজন কমান, এক্স্যাক্টলি, চর্বি দিয়ে চর্বি কাটে, চর্বি দিয়ে এই বিষয়গুলো। তো এগুলো তো মানে পড়েই তো মনে হয় যে ঠিক আছে ভিতরে ঢুকে দেখি কি আসলে কি এগুলো একদম প্ল্যান করা ছিল যে আমাকে যদি যেতে হয় আমার ল্যাঙ্গুয়েজটা এরকম করতে হবে সাধারণ মানুষের। প্রথম হচ্ছে যে আমার যে কাজটা ছিল, আমার স্যার যেটা নিয়ে রিসার্চ করতেন সেটা হচ্ছে লো রিসোর্স সেটিংসে আপনি খুব হাই কোয়ালিটি মানে আপনি সার্ভিসগুলো দিবেন। বিদেশে পালমোনারি রিহ্যাবিলিটেশন দের লট অফ আপনার মানে ইনভেনশনস, চমৎকার দামি দামি সব মেশিন, আপনার VO2 ম্যাক্স থেকে শুরু করে আপনার অক্সিজেন, আপনার কার্বন ডাইঅক্সাইড রেশিও, আপনার দের লট অফ থিংস, আপনার মাসেল রেশিও, ফ্যাট রেশিও। আমরা উই আর নট ব্লেসড উইথ দ্যাট। তো লো রিসোর্স সেটিংসে আমি কীভাবে কাজ করব? যে আমাকে যখন আমেরিকান দূতাবাস থেকে ওখানকার একজন রাষ্ট্রদূত এসে আমার চেম্বারে এসেছিলেন, হুমায়ুন আহমদ স্যারের মেয়ে শিলা নিয়ে আসছিল। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে দেখো আমাদের দেশে এলিট শ্রেণী রেগুলার করে, তারা অর্গানিক ছাড়া খায় না, বাট তুমি দেখলাম যে আমি এই পর্যন্ত বাংলাদেশে কতগুলো জায়গায় ভিজিট করলাম, দেখি এ ভাত খাচ্ছে না, ও ভাত খাচ্ছে না, আগে এতগুলো করে খেত, তুমি কি করলা, কেমনে পারলা? সাধারণ আমি বললাম যে দেখো আমার কাজ হচ্ছে কঠিন জিনিসকে সহজ করে দেওয়া। যে জিনিসটা এলিট শ্রেণী ছাড়া করতে পারে আমি সাধারণ মানুষের জন্য কীভাবে অল্টারনেটিভগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি বললাম যে ঠিক আছে তুমি অলিভ অয়েল খেতে না পারো সরিষার তেল খাও, তারপর তোমার খাওয়ার ক্ষমতা কম, তুমি 6 বেলা না খেয়ে 2 বেলা খাও, তুমি রোজা রেখে ওজন কমাও, রোজা রাখা ফ্রি, ব্যায়াম ফ্রি, ঘুম ফ্রি, ব্যায়াম মানে জিম না, রাস্তায় ব্যায়াম, ঘাসে হাঁটা ফ্রি, শ্বাসের ব্যায়াম করো ফ্রি, আর্লি ঘুমাতে যাও, স্ট্রেস থেকে রিলিভ হতে হলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তাহাজ্জুদ পড়ো, কোনো টাকা লাগবে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ো, কোনো এক্সট্রা টাকা লাগবে না। তো ওজন কমানোর জন্য এর বেশি কিছু লাগবে না, বরং আমরা খেয়ে যেটা জমিয়েছি আমি যখন বার্ন করব তখন ক্যাশব্যাক অফার, অর্থাৎ আপনি ফেরতও পাবেন। অর্থাৎ রোজাতে আপনার একে তো টাকা পাচ্ছে, আপনি আবার ক্যাশব্যাক করছেন, মানে আগে খেয়ে যেটা জমিয়েছিলেন ইউ আর নাও বার্নিং। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আমি সহজ করে বোঝাই। তো এখন আমি আমার অডিয়েন্সকে এখন যাদের জন্য কথা বলছি ওরা যদি না বোঝে এই কথা বলার মানে এটা কি, রাইট? এখন কেন বলছে সবাই এভাবে, বিকজ সবাই প্রমাণ করতে যাচ্ছে দেখো আমি অনেক কিছু জানি, তুমি যদি আমার কাছে আসো আই ক্যান ট্রিট ইউ বেটার, দ্যাটস দ্য পয়েন্ট। আমি একদম মানে অনেস্টলি বলছি, এটা নিয়ে কি বিতর্ক হবে আই ডোন্ট নো, বাট দিস ইজ দ্য ট্রুথ। হ্যাঁ, যেমন আমি বলেছি, আপনি বললেন যে দেখেন প্রসেসড ফুড সবখানেই প্রসেসড ফুড, আপনি যেখানেই খান। আমি মসজিদে জিলাপি খাচ্ছি, জিলাপির ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে না। আপনি যদি মসজিদে বিরিয়ানি দেন, এখানে দোষটা তো মসজিদের না, আপনি বিরিয়ানি দিচ্ছেন, আপনি বিরিয়ানি না দিয়ে আপনি আরেকটা কিছু অপশন দিতে পারেন, তাই না? তো এখানে এই বিষয়টা তো মানুষ বুঝবে না। এখন যখন আমি এমন কোনো কথা বলবো যেটা সাধারণ মানুষ নিতে পারবে না, সেটা আমি মনে করি আমার দায়, আমি এটা ক্ষমা চেয়েছি এই জন্যে। তো এখন যখন আমি বলছি এখন ভাত খেয়ে না, এটাও আমি অপরাধ করেছি। সবাই ভাত খেয়ে আমি কেন নিষেধ করলাম? সয়াবিন তেল খেয়ে আমি কেন সরিষা খেতে বললাম? এখন সরিষার তেলটা যে আবহমান বাংলার মানুষ আগে থেকেই খেয়ে এসেছে, এখন এটা কিভাবে পরিবর্তিত হয়ে সয়াবিন হলো সেটা নিয়ে মানুষ ভাবছে না। আমি কেন আবার অতীতে যাচ্ছি সেটা নিয়ে ভাবছে। একসময় মানুষ কায়িক শ্রম করতো, আমি বললাম হয় কায়িক শ্রম করেন নাহলে ব্যায়াম করেন, এটা নতুন কি বললাম? আমি বললাম আর্লি ঘুমান, আমাদের আবহমান গ্রাম বাংলার মানুষ আমরা আর্লি ঘুমাইছি, সুস্থ থেকেছি, এখন আমরা রাত জাগছি, বাসায় ফিরি 10টা 11টায়, খাই 12টা 1টায়, ঘুমাতে যাই 2টায়, খেয়ে এমনি শুয়ে পড়ি। এটা আমরা কোনোদিনই করিনি।
আর এত রোগী আমাদের কোথাও ছিলও না কোনোদিন। এবং যখন বলছে যে ডায়াবেটিস ভালো হয় না, আমি বলছি ভালো হয়। কনফ্লিক্টগুলোর তো অনেকগুলো জায়গা। এক্স্যাক্টলি। তো ওই সময়টাতে আপনার রোগীর চাপ বেড়ে গেল না পেশেন্ট? এক্স্যাক্টলি, আমি সেটাই আপনাকে বলি যে আমি তখন দাগনভূঞাতে প্র্যাকটিস করতাম ওই আগের জায়গা থেকে। ভিডিওগুলো আমি মেক করেছি ওইখান থেকে মেক করেছি, দাগনভূঞার আনাচে কানাচে, ওখানকার রাস্তায়, গ্রামীণ রাস্তায়, সূর্যের আলোতে গিয়ে হাঁটতে হাঁটতে, ফেনী দাগনভূঞা। তো এখন আর আমার বাড়ি যদিও বাগেরহাট, হ্যাঁ, 1974 সালে বাগেরহাটে আমার জন্ম, সেপ্টেম্বর মাসে। তো এখন অনেকে ভাবে আমার বাড়ি হচ্ছে ফেনী, নোয়াখালী, এই রিজনে, বিকজ আমি ওদের ভাষাও বলতে পারি। আমি আসলে সবার সঙ্গে মিশে যাই, সাধারণ মানুষের সঙ্গে। তো এখন ওদের সঙ্গে যখন আমি যোগাযোগ করি, দেখি যে ওর ভাষায় যোগাযোগ করলে সুবিধা। কিছুদিন আগে রুমি নাটকে দেখবেন যে একই কথা আমরা শুনেছি আরেকজনের মুখ দিয়ে, আপনি দেখেছেন কিনা সিরিয়ালটা আমি জানি না। স্থানীয় লোকের সঙ্গে স্থানীয় ভাষায়, তাদের ভাষায় কথা বললে তারা বুঝে। আমার অডিয়েন্স যখন সাধারণ মানুষ, আমি তাদেরকে মেডিকেলের কঠিন ভাষা বুঝিয়ে তো লাভ নেই। আমার তাকে বোঝাতে হবে রোদের ভিতরে ভিটামিন ডি আছে। এখন এর ভিতরে তো ভুল আছে, কারণ রোদে কোনো ভিটামিন ডি নেই, ওখানে আছে ইনফ্রারেড, যেটা স্কিনে পড়বে, স্কিনে পড়ার পরে সেখান থেকে এটা রান্না হবে, রান্না হওয়ার পরে অনেক ধাপ পেরিয়ে, 5টা ধাপ পেরিয়ে আপনার ভিটামিন ডি হবে। এখন সাধারণ মানুষ এটা বুঝবে না। আমি বললাম রোদে যান ভিটামিন ডি হবে, এখন এটাও একটা ভুল কথা, রোদের তো ভিটামিন ডি নেই। এই যে কথাগুলো বলছি আমরা সাধারণ মানুষ, যেমন বললাম আমি, আমার ডাক্তাররা আমাকে সমালোচনা করলেন যে ও তো লেম্যানের মতো গ্যাসের ওষুধ বলে, হোয়াট ইজ গ্যাসের ওষুধ? আমি বললাম ভাই, মানুষ বুঝবে গ্যাসের ওষুধ, ওকে অ্যান্টি আলসারেন্ট গ্রুপ অফ ড্রাগস বললেও বুঝবে না। এক্স্যাক্টলি। ওই সমালোচনার জায়গাটায় যদি আমি একটু আসতে চাই, আপনি জানতেন আগে থেকেই যে সামহাও আপনি একটা সময় ক্রিটিসিজমের মুখোমুখি হবেন? অফকোর্স, কারণ আমি তো, আপনি না তো, আমি না তো, এই যে ধরেন আরজে তো অনেক আছে, কিবরিয়া, আরজে কিবরিয়া এক চ্যানেল আছে বাংলাদেশে, তা আপনি কি এটা শিকার হননি? তো জাহাঙ্গীর কবির যদি একজন হয় তাহলে সে একই পরিণতি। ডেফিনেটলি। শোনেন, কনভেনশনালের বিরুদ্ধে যারা কথা বলবে, সত্য বলুক যাই বলুক, তারা মানে অবশ্যই এটা শিকার হবে। এবং সত্য যখন সবাই মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থাকবে, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাচ্ছি, যেগুলো মিথ্যা বলতে বোঝাচ্ছি যে খাবারগুলো সম্পর্কে আমাদের নলেজ না থাকার কারণে আমরা প্রতিনিয়ত সবাই মিলে যে খাবার খাচ্ছি, এবং ফলশ্রুতিতে সবার বাসায় ছোটোখাটো ফার্মেসি হয়েছে, রোগগুলো থেকে আমরা বেরোতে পারছি না। এখন তার মানে এখানে সামথিং ইজ রং হেয়ার। তো এখন সবাই করছে বলে সেটা তো রাইট হতে পারে না। এখন সবাই যেটা করে তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে নিয়ে বিতর্ক হবে। আর যখনই আপনি আউট অফ দ্য বক্স হবেন, আপনাকে তখন অন্যরা যারা বাক্সের ভিতরে আছে তারা আপনাকে সমালোচনা করবে। এক্স্যাক্টলি। এবং যারা আপনাদের এই পরিস্থিতির কারণে সুবিধাভোগী, যেমন যারা ওষুধ লিখছে, যারা দিচ্ছে, যারা ওষুধ লেখার বিনিময়ে দিচ্ছে, বা যারা ওজন কমানোর জন্য অনেক টাকা নিচ্ছে, আমি তো সব করছি ফ্রিতে। তো যারা ধরেন 1 লাখ টাকা খরচ করে 10 কেজি কমিয়েছে, আর এখানে আপনি 1 টাকাও না দিয়ে 10 কেজি কমিয়েছেন, তাহলে আমি তো ধরেন কায়েমি কিছু স্বার্থে তো আপনি কাজ করলে কিছুটা সমস্যা হবে। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। যখন থ্রেড আসা শুরু হলো, আপনাকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা হচ্ছিল, ডাক্তার মহলের সমালোচনা হচ্ছিল। এখানকার দুটো আসপেক্ট নিয়ে একটু কথা বলতে চাই। একটা হচ্ছে, যখন আপনি খুব সহজ করে মানুষের কাছে বিষয়গুলো নিয়ে এসছেন, ততদিন আপনার রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে ডেফিনেটলি, এবং আপনি রোগী দেখতে হিমশিম খাচ্ছিলেন, এরকম অবস্থায় নিশ্চয়ই সৃষ্টি হয়েছে। আরেকটা হচ্ছে, আপনাকে নিয়ে তখন আলোচনাও শুরু হলো, ব্যালেন্স করছিলেন কিভাবে? আচ্ছা, প্রথমে যেটা করলাম যে আমি তো আগে দাগনভূঞা থেকে ঢাকায় আসলাম, আসার পরে এখানে আমি নিজস্ব চেম্বারে বসলাম। হ্যাঁ, ছোট্ট পরিসরে আমরা চেম্বার দিয়ে শুরু করি, যেখানে এখন আমি কাজ করছি, প্রায় 400-র মতো আমার এমপ্লয়ি আছেন। ওটা কত সালে শুরু হয়েছে? এটা শুরু হয়েছিল ওই যে এই কোভিডের একটু শুরুতে, কোভিডের একটু আগ মুহূর্তে। এটা আপনার নিজের প্রতিষ্ঠান? জি জি, মাশাআল্লাহ। কোভিডের আগ মুহূর্তে আমি শুরু করেছি। তার মানে সেটার একটা ইতিহাস আছে, বলবো? হ্যাঁ অবশ্যই। সেটা হচ্ছে যে তখন আমি ধরেন অন্য একটা, প্রথমে আমি বসি হেলথ অ্যান্ড হোপে, তারপরে বসি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট বদরুদ্দোজা স্যার ওনার চেম্বারে। তো হয় কি, যেখানে আমি বসি না কেন সবাই একরকম পরামর্শ দেয়, আমি ভিন্ন রকম দেই। তো আমি বুঝতেছি যে পরিস্থিতিটা কেমন জানি হয়ে যাচ্ছে। আমি আসলে বাধ্য হয়েছি নিজেই, কারণ আমি বুঝলাম যে এটা আমি কারোর সঙ্গে পারবো না, আমাকে। ওটার নাম কি হলো প্রতিষ্ঠানের? প্রতিষ্ঠান আমাদের হেলথ রেভলিউশন নামে স্টার্ট হয়েছিল, যেটা এখন জেকে লাইফস্টাইল লিমিটেড নামে আছে। এটার আন্ডারে এখন হেলথ রেভলিউশন আছে, আলটিমেট অর্গানিক লাইফ আছে, ফিটনেস অ্যারেনা আছে, ফুড অ্যারেনা আছে, এবং সামনে আমরা প্রাকৃতিক কৃষি নিয়ে আসছি। রাইট। সো আপনার প্রিলিমিনারি আইডিয়াটা কি ছিল? লাইক আমার নিজের একটু বসার জায়গা দরকার, আমি টুকটাক কিছু পেশেন্ট, আমি সারভাইভ করতে চাচ্ছিলাম প্রথমে, যে আমাকে সারভাইভ করতে হবে। তো এটা আসলে আমি কোনো কিছু প্রথমে প্ল্যান করে করিনি। আমি অনেকের কাছ থেকে ধার টাকা টোকা নিয়ে, আমার ফ্রেন্ড এদের থেকে, যে আমি নিজে বসার মতো একটা মানে নর্মাল একটা চেম্বার করি। ওয়াও। তো আমি চিন্তা করছি ফেসবুক, সোশ্যাল মিডিয়া কোথায় চলে গেছে, কি পারে।
সেটাই তো পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া। জি জি, তো এখান থেকে শুরু করি আমি। আর যেটা আপনি বলছিলেন যে এরপর আস্তে আস্তে আমি পরে একা আর পারছিলাম না, একজন ডাক্তার নেই, দুজন ডাক্তার নেই। প্রথমে 10-12 জন রুগীকে কমন সেশন নিতাম, এখন আমরা একসঙ্গে 600-700 রুগীকে জেনারেল কাউন্সিলিং করি। আমার প্রতিষ্ঠানে আপনি 1000 রুগীও যদি আপনি আসেন, আপনি টের পাবেন না যে 1000 রুগী আমরা বিনামূল্যে দেখাবো। আপনার ডাক্তার দেখানো ফ্রি, 26 জন ডক্টর কাজ করছে, নিউট্রিশনিস্ট দেখানো ফ্রি, 26 জন নিউট্রিশনিস্ট কাজ করছে, 36টা রুমে আমরা একসঙ্গে মানে সেবা দিচ্ছি বিনামূল্যে। এবং আপনার 24টা কাউন্টারে একসঙ্গে রুগীরা আপনার রিসিট কাটতে পারছে, অর্থাৎ 4টা রুগী গেলে 100 রুগী আপনি এন্ট্রি হয়ে যাচ্ছে, মানে সিরিয়ালের কথা। এটা তো জিওমেট্রিক্যাল হারে বেড়েছে। জি, মানে আপনি গ্রোথটা টের পাচ্ছিলেন। জি জি জি, আমি যেটা করছিলাম কিবরিয়া ভাই, সেটা হচ্ছে কি যে দেখেন, আমি চাচ্ছিলাম যে কেউ যেন ফেরত না যায় এসে। অর্থাৎ ধরেন আপনি যে বাংলাদেশের যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসেন, আপনি আমার প্রতিষ্ঠানে যান, গেলে পরে আপনি একটা মিনিমাম পরামর্শ, আমার একটা সেশন যেখানে দেখছেন 2.5 ঘন্টা 3 ঘন্টা আমি সবাইকে নিয়ে কথা বলি, এখানে লাইভ সেশনে সবাইকে সুযোগ দিই তাদের প্রশ্ন করার, হ্যাঁ, তাদের শেয়ার করার এক্সপিরিয়েন্সগুলো বা তাদের সমস্যাগুলো বলার সুযোগ থাকে ওখানে। এরপর সবার জন্য একজন ডাক্তার, একজন নিউট্রিশনিস্টকে আমরা অ্যাসাইন করে দিচ্ছি, সে যতদিন সুস্থ না হবে তার সঙ্গে আমরা আছি। ওয়াও, হ্যাঁ, তো এটা তো বিরাট একটা ব্যাপার, পৃথিবীতে এখন পর্যন্ত কেউ করেনি কিবরিয়া ভাই। ডেফিনেটলি। হ্যাঁ, তো এটা আমি ওখানে আমি এবং 33 জন আমার স্টাফ আছে যারা এদেরকে রোলিং করাচ্ছে। অর্থাৎ আপনি গেলেন, ওয়েলকাম কিবরিয়া ভাই, আপনি মানে কি কারণে এসেছেন, তাহলে আপনি এইখানে যান, রিসিট কাটেন। আপনি তো পুরো মেডিকেল ট্রিটমেন্টের ডেফিনিশন চেঞ্জ করে দিচ্ছেন। জি জি, আমি আসলে চাচ্ছিলাম যে এমন কিছু করতে যেটা ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল, যেটা পৃথিবীতে কেউ কখনো করেনি। আমি ইন্টারন্যাশনাল মানের সেবা দিব, কিন্তু উইদাউট এনি মানি, এবং মানুষ ভালো হবে উইদাউট এনি মেডিসিন। সো এই দুটো হচ্ছে আমার মোটো আর কি। না, এখানে দুটো বিষয় আমাদের দর্শক যারা দেখবেন তাদের মাথায় নিশ্চয়ই আসবে। একটা হচ্ছে যে তাহলে আমাদেরকে তো সার্ভাইভ করতে হবে, নিশ্চয়ই একটা কমার্শিয়াল আসপেক্ট আছে, এটা একটা প্রতিষ্ঠান টিকে থাকে নিশ্চয়ই। জি জি, ঠিক। তো তাহলে এটার কমার্শিয়াল আসপেক্টটা কোথায়? ও এক্সেলেন্ট। এটা হচ্ছে কি, এটা আমার প্রথম হচ্ছে, এটাকে আমি বলছি সোশ্যাল বিজনেস, অর্থাৎ সামাজিক কাজের মাধ্যমে বিজনেস করা যায়। কীরকম? যেমন ধরেন, আপনি তো এখন অনেক জনপ্রিয় হয়েছেন, আপনি হয়তো একটা কথা বললে মানুষ একটা প্রোডাক্ট নিল। তো এখন আমি কি করছি এখানে, আমি যেটা করছি যে পেশেন্টরা বললো কি যে স্যার আমরা তো অর্গানিক কোকোনাট অয়েল পাচ্ছি না, বাংলাদেশে অর্গানিক কোকোনাট অয়েল নেই, আপনি বলছেন সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন, এই সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন কোথাও নেই। এখন আপনি বলছেন একটা জিনিস আমরা পাচ্ছি না, তো এই কথা বলার মানে কি? তো এখন আমি বিপদে পড়ে গেলাম, তা আমি আনলাম যে আমার এখানে আছে, তো ওরা খুব খুশি হলো যে পাচ্ছে, আর একদল লোক বললো তুমি ব্যবসা। আচ্ছা, এখন ধরেন আপনি আমার ওখানে পরীক্ষা করাচ্ছেন, আমি সবচেয়ে ধরেন রোশ, হিটাচি, সিমেন্স, সবচেয়ে পৃথিবীর নাম্বার 1 যে ইয়েগুলো আপনি দেখবেন আমার ওখানে গেলে, এর উপরে আর কোনো মেশিন নেই পৃথিবীতে। রেফারেন্স ল্যাবগুলো সেই মেশিনে টেস্ট করে, আমি আপনাকে সর্বোচ্চ ভালো মেশিনে টেস্ট করাচ্ছি উইথ 20% ডিসকাউন্ট। এবং অন্যান্য জায়গায় আপনি ডাক্তার দেখাতে ভিজিট দেন, অনেক সময় রিপোর্ট দেখাতেও কিছু দেওয়া লাগে, হ্যাঁ, তারপর ওখানে এক্সট্রা ডিসকাউন্ট হয়তো পাওয়া যায় না, কিন্তু এখানে আপনি সবই পাচ্ছেন, ডাক্তার ফ্রি, নিউট্রিশনিস্ট ফ্রি, পোস্ট কাউন্সিলিং ফ্রি, এবং আপনি রিপোর্ট দেখানো ফ্রি, এভরিথিং। আবার আপনি ওষুধ মুক্ত সুস্থ হচ্ছেন। তো এখন আপনার ওই যে পরীক্ষা থেকে তারপরে আমার যে আর্নিং, ওটা আমি ওখানে ব্যয় করছি। তো একজন ডাক্তার থেকে 26 জন হয়েছে, একটা রুম থেকে 36টা হয়েছে, হ্যাঁ, 3-4 জন স্টাফ থেকে এখন 400 স্টাফ হয়েছে, এবং ওদেরকে আমরা একবেলা খেতে দিই, ওদেরকে আমরা সন্ধ্যার পরে ছেড়ে দিই, ওদেরকে রাত্রে ঘুমাতে দেয়, ওদেরকে জিম ফ্যাসিলিটিস দিচ্ছি সামনে। 400 জন এমপ্লয়ি। সো এটা এখন কতগুলো প্রতিষ্ঠানের কম্বিনেশন এখানে? আমি যতগুলোর কথা বললাম যে 5টা প্রতিষ্ঠান সবই লিমিটেড? না, লিমিটেডের আন্ডারে 5টা প্রতিষ্ঠান। লিমিটেড আন্ডারে 5টা প্রতিষ্ঠান। তার মানে এখানে আপনার যদি আমি অ্যাসেট ভ্যালুর কথা চিন্তা করি, আপনি প্রথমে বলেছিলেন যে ধার করে শুরু করেছিলাম কোভিডের সময়টাতে, যদি প্রতিষ্ঠানের অ্যাসেট ভ্যালুর একটা হচ্ছে সম্ভাবনার জায়গাতে একটা আনলিমিটেড সম্ভাবনা, আলহামদুলিল্লাহ, কিন্তু অ্যাসেট ভ্যালু কত এই প্রতিষ্ঠানের? আসলে এই বিষয়টা আমি এই মুহূর্তে আমি বলতে পারবো না আপনাকে, তবে হয়তো মেবি 30-40 crore, মেবি 30 থেকে 40 কোটি টাকা হতে পারে। তবে আসলে হয়েছে কি, ব্র্যান্ড ভ্যালু তো কয়েকশো কোটি টাকা হবে। না, এখানে বিষয়টা কি আমি বলি, বিষয়টা হচ্ছে যে আমি এটা কেন বাড়ছি না, কারণ আমার ওদেরকে বারবার নির্দেশ দিচ্ছে আমি যে দেখো তোমরা আমার এই সেবামূলক কাজ করার জন্য ঠিক যতটুকু বিজনেস, এর বেশি বাড়বা না। ওকে। কেন? ধরেন আমি ফ্র্যাঞ্চাইজ করতে পারি, আমি অনেক ইয়ের সঙ্গে করতে পারি, আপনি জানেন, হ্যাঁ, আমি চাইলে অনেক কিছু করা সম্ভব। আমি চাইলে রেস্টুরেন্ট বিজনেসটাকে এই পর্যায়ে নিতে পারি যে আমি 12টা-1টা পর্যন্ত বিজনেস করি, আমি 7টায় ওটা ক্লোজ করে দিই। রেস্টুরেন্টও আছে? রেস্টুরেন্ট 7টায় ক্লোজ করে দিই। ওকে। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে রেস্টুরেন্ট আসলে চলে কখন? 10টার পরে।
কিন্তু আমার মোটো কি 7টার ভিতর খাওয়া শেষ করতে হবে। আমি আমার প্রিন্সিপালকে কম্প্রোমাইজ করে কিছু করি না। ওকে। আর আপনি দেখেছেন আমি কখনো ফেসও বিক্রি করি নাই, মানে আপনি দেখবেন না যে আমি কোথাও অন্য কোনো কিছু বলছি। সো আপনি কি মানে একদম ফুল ডিসিপ্লিন 360 ডিগ্রি সেবা দিচ্ছেন কিনা, মানে 360 ডিগ্রি সার্ভিস যেটাকে আমরা বলি, যে খাবারের জন্য রেস্টুরেন্ট করেছেন, প্রোডাক্টের জন্য আপনার প্রোডাক্ট আছে এখানে, ডাক্তারের জন্য আপনার ডাক্তার আছে। জি জি, ওয়াও। নিউট্রিশনিস্ট, এবং আমাদের জিমও ফ্রি। ওকে। জিম ফ্রি কিভাবে? যেমন ধরেন আমার রোগীরা যে জিমে পরামর্শ নিবে, তোরা তো আর এখানে রেগুলার জিম করবে না, রাজশাহী থেকে এসেছে, ওকে আমি সব বুঝিয়ে দিব, 1 মাস পরে 2 মাস পরে আবার আসবে। এটার জন্য আমরা কোনো পেমেন্ট নিব না, শুধু রেগুলার যারা করবে ওরা মেম্বারশিপ নিবে। কিন্তু তাদেরকে আবার আমরা রেস্টুরেন্টে ডিসকাউন্ট দিব, প্রোডাক্টে ডিসকাউন্ট দিব, তারা ডাক্তার দেখাবে ফ্রি, নিউট্রিশনিস্টের পরামর্শ ফ্রি পাবে, টেস্টে ডিসকাউন্ট পাবে। দেখা গেল সে যত ঘাম ঝরাবে তার তত টাকা বাঁচবে। এই যে প্রোডাক্টগুলো আপনি এখন অর্গানিক হিসেবে দিচ্ছেন, এগুলো তো আপনি নিজে উৎপাদন করছেন? না, এগুলো সব দেশের বাইরে থেকে আনা, আমাদের দেশে অর্গানিক হয় না। দেশে থেকে শুধু ঘিটা করতাম, ওটাও এখন লিমিটেড হয়ে গেছে, শুধু সরিষার ঘানি বাগানো সরিষার তেল ছাড়া বাকি সব কিছু দেশের বাইরে থেকে। এগুলো নিয়ে যদি কেউ কখনো চ্যালেঞ্জ করে? জি, আমাদের থার্ড পার্টি সার্টিফিকেশন, ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন, হ্যাঁ সব কিছুই আমাদের আছে। আচ্ছা। এবং আমরা আনছি, যেমন ধরেন আমার অলিভ অয়েলটা যাদের 150 বছরের গার্ডেন, ওদের থেকে ডিরেক্ট আনি, এখানে কোনো ভায়া নেই। হ্যাঁ, তো এগুলো অলরেডি টেস্ট। মাঝখানে মধ্যে একটা ছোটখাটো সমস্যাও ফেস করতে হলো, ভোক্তা অধিদপ্তর থেকে গিয়েছিল আপনাদের ওখানে, এবং যাওয়ার পরে আপনি ওখান থেকে বারবার বলছিলেন যে না, আমাদের প্রবলেমটা আসলে এই জায়গাটায়, আমাদের প্রোডাক্টে কোনো প্রবলেম নাই, লেভেলিং এর প্রবলেম ছিল। যেমন ধরেন লেভেলিংটা কোথায় করবে আর কারা করবে, এটা নিয়ে প্রবলেম ছিল, এছাড়া আর কোনো প্রবলেম ছিল। ওটা কি ঠিক হয়েছে এরপরে? ওটা তো সঙ্গে সঙ্গেই হয়েছে আসলে, ওটা সঙ্গে সঙ্গেই হয়েছে। তবে এখানে অনেক কথা বলার সুযোগ থাকে, আমরা বিতর্ক এড়াতে কোনো কথাই বলবো না, শুধু বলবো যে আমাদের প্রোডাক্টগুলো আপনি সেল ভলিউম দেখলে আপনি বুঝবেন যে আপনি ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনেছিলেন আগে, আপনি আবার ব্যবহার করে আবার নিচ্ছেন, এবং এভাবে আপনি গত 4 বছর ধরে নিচ্ছেন, এবং শুধু নিচ্ছেন তা না, আপনি অন্যদেরকে উৎসাহ দিচ্ছেন। তা প্রোডাক্টের মান ভালো না থাকলে এটা তো সম্ভব না। এটা হচ্ছে যে আমার ফিডব্যাক। হ্যাঁ, আমি বলেছি ডাক্তার জাহাঙ্গীর কবিরের কথায় তোমরা প্রোডাক্ট নেবা না, আমার প্রোডাক্ট কথা বলবে। তুমি খাওয়ার পর কেমন ফিল করো, তুমি আমার প্রোডাক্ট পরে খুঁজে বেড়াবা। যেমন আমার কোকোনাট অয়েল শর্ট থাকলে মাথা খারাপ হয়ে যায়। I must try. Of course you must. I must try. আপনি এমসিটি ট্রাই করবেন। সোহেল ভাই আমার ওখান থেকে এমসিটি নিয়ে গেছে, বলছে যে জাহাঙ্গীর ভাই এমসিটিটা দেন। আমি কি আপনি এমসিটি, আরে এমসিটি নিব না, মানে আমি এমসিটি পাচ্ছি না। এই যে আপনি জিম করেন, আপনার এমসিটি না, আমার অনেক কিছু নেই জানা আছে। মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, আপনি বুলেট কফি ট্রাই করতে হবে, হ্যাঁ, উইথ এমসিটি, উইথ আপনার ডি-রাইবোজ, উইথ কোকোনাট অয়েল, উইথ আপনার ঘি। হ্যাঁ, এইটা দেখবেন যে আপনি জিমের আগে দিবেন, দেখবেন যে এবার তো ডাবল জিম। আমি আপনার জিমে আসতেছি। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমরা ওই জায়গাগুলোতে একটু ফোকাস করতে চাই, লাইক কনফ্লিক্টের জায়গাগুলো, এবং যেখানে আপনার সঙ্গে একা বিরোধ ছিল সেখানে আপনি পুরো একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেললেন, এবং বিরোধের জায়গাটা আরও বড় হয়ে গেল। সো এগুলো আপনি ম্যানেজ করেন কিভাবে আসলে? আসলে কি কিবরিয়া ভাই, যেমন ধরেন যে সকল ডাক্তাররা না বুঝে আমার বিরোধিতা করছে, এরা অনেকে এখন আমাকে ফলো করে, আমার পরামর্শগুলো তারা দেয়। তো এখন নতুন আরেক দল তৈরি হয়, আবার ওরা বুঝে আবার চলে আসে, আরেক দল নতুন তৈরি হয়। এটা কিন্তু কোনো দিন শেষ হবে না। তা আপনাকে ভুল বোঝার লোকের পৃথিবীতে কোনো দিন অভাব হবে না। তো এটা পার্ট অফ লাইফ। সো এটা নিয়ে আমরা যেটা করি যে আমরা আমাদের ভুলগুলো স্বীকার করি, আমরা ভুল যেন না করতে পারি, তারা যে সমালোচনা করে এটাকে অ্যাপ্রিসিয়েট করি, তারা যেন আমাদের ভুলগুলো ধরিয়ে দেয়। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি যে যে কেউ আমার লাইভ সেশনে ডিরেক্ট চলে আসবেন, আপনার যতজন ইচ্ছা। ধরেন বারডেমে সব ডাক্তার মিলে চলে আসলো একদিন, প্রফেসররা, স্যারেরা সবাই এসে বলে জাহাঙ্গীর তুমি এটা ভুল করতেছো, সবাই সামনে বলবে। আপনি এত কনফিডেন্ট পান কিভাবে? বিকজ আই এম উইথ দ্য ট্রুথ। আপনি যখন সত্যের সঙ্গে কাজ করবেন আপনি কনফিডেন্ট পাবেন না। আমার লাখ লাখ রোগী ভালো হচ্ছে, আমরা এভিডেন্সগুলো দেখছি, সুগার লেভেল কোথায় ছিল এখন কোথায় আসছে, HbA1c কোথায় ছিল এখন কোথায় আসছে, তার ওজন কত ছিল এখন কত আছে, সে ঘুমাতে পারতো না এখন ঘুমাতে পারছে, নামাজ পড়তে পারতো না এখন নামাজ পড়তে পারছে, আগে বিছানায় শুয়ে গেছিলো এখন দৌড়াতে পারে। আই এম গেটিং অল দ্য রেজাল্টস, এবং আমি সায়েন্টিফিক্যালি এগুলোকে রেখে দিচ্ছি না সাজিয়ে। আমার সঙ্গে প্রফেসর নিসারুল আহমেদ, উনি হচ্ছে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বায়োস্ট্যাটিক্স এপিডেমিওলজির চেয়ার, উনি আমার রিসার্চের লিড দিচ্ছেন। আমরা রিসার্চ স্টাডিগুলোকে সব মানে কম্পাইল করছি, এটাকে ইন্টারন্যাশনালি আমরা প্রেজেন্ট করব, তখন ইন্টারন্যাশনাল এনিমি ক্রিয়েট করবো ইনশাআল্লাহ। এখন তো আপনি বুঝতে পারছেন না, বাট আমাদের তো হচ্ছে আপনি যখন কল্পনা করবেন, আপনি যখন ভাববেন, তো পুরো পৃথিবী নিয়ে ভাবতে হবে, শুধু দেশ নিয়ে ভাবনা। ইউ মাস্ট ড্রিম বিগ, ভেরি ভেরি বিগ, ইট শুড বি নো লিমিট। হ্যাঁ, উই আর লিমিটলেস। এই যে বিষয়গুলো
সেগুলো নিয়ে ভাবতে হবে। কারণ আপনি যাই করেন আপনাকে বাধা দেওয়ার লোক থাকবে, তাই বলে আপনি কাজ বন্ধ করা যাবে না, আপনাকে কাজ আরও বেগবানভাবে চালিয়ে দিতে হবে। তো আমাকে এগুলো আরও উৎসাহ দেয়। আমি যখন কেউ কিছু বলে না আমি একটু বোর ফিল করি, তো ওরা যখন সবাই বলে তখন আমি ওহ মানে আই এম ডুইং সামথিং, ইজ কন্ট্রিবিউটিং, মানে সোসাইটিতে কিছু কন্ট্রিবিউট করছে, সো কোথাও কোথাও লাগছে, না লাগলে বোঝা যাবে না যে আপনি আসলে কিছু করছেন। আমি বোধহয় রিসেন্টলি আপনার একটা পোস্ট দেখলাম, ওখানে বোধহয় আপনি রিপ্লাই দিচ্ছিলেন যে কাফনের কাপড় বেঁধে এই রাস্তায় নেমেছে। রিয়েলি তাই, কারণ হচ্ছে যে আমি যেদিন প্রথম সোশ্যাল মিডিয়াতে ওপেনলি বললাম যে ডায়াবেটিস ভালো হয়, প্রেশার ভালো হয়, যেটা কিনা সবাই বলছে কখনো ভালো হবে না, তা আমি বুঝে শুনে বলেছি। আমার কথা হচ্ছে হয় আমি টিকবো, নাইলে আমি চালিয়ে যাব, কিন্তু আমি নিজে থেকে থেমে যাব না, আমাকে অন্য কাউকে থামিয়ে দিতে হবে। আপনি নিশ্চয়ই অনেক থ্রেটও পেয়েছেন এই? ঠিক ওভাবে না, ইনডাইরেক্টলি, বিকজ আসলে আমাকে জানি না কেন ডিরেক্টলি কেউ কিছু বলতে আসলে সামনে কোনো দিনই বলেনি সরাসরি, এরা ওই এদিক ওদিকে, কিন্তু সরাসরি চোখের সামনে আসলে সবাই দেখি অনেক রেসপেক্ট দিয়ে কথা বলে, হাসিমুখে কথা বলে। যে সোশ্যাল মিডিয়াতে গালি দিচ্ছে ও আমার সঙ্গে দেখে আরও বেশি রেসপেক্ট দিয়ে কথা বলে, আই ডোন্ট নো হোয়াই, বাট কোনোদিন সরাসরি কেউ কোনোদিন কিছু বলতে পারে না। আপনি খুব সহজ ভাষায় যদি আমাদেরকে একটু বলেন, শুধু ডায়াবেটিক না, বিভিন্ন একেবারে একটা মানুষের ফিট থাকার বিষয়, 60-70টা রোগের কথা এবং ফিট থাকার বিষয়ে একবারে উত্তর দিতেছি। হ্যাঁ, একটা লোক যদি আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার, পরিমিত আহার করে, এবং যদি সে রেগুলার একটু এক্সারসাইজ করে, এবং যদি সে রোজা রাখে, রমজানের 30টা, সপ্তাহে 2টো, অন্য অন্য সময় নফল রোজা, মাসের চাঁদের 3টা রোজা রেগুলার রাখে, সে যদি তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে গিয়ে যদি পড়ে, এতে সার্কাডিয়ান রিদম ঠিক থাকে, সময় পেলে এক্সপ্লেন করতাম। তারপর হচ্ছে সে নিজেকে একটা কোয়ালিটি টাইম দিচ্ছে, নিজেকে নিয়ে ভাবছে, আর্লি ঘুমাতে যাচ্ছে, ভোরে উঠছে, প্রকৃতির মাঝে 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 হারিয়ে যাচ্ছে, সূর্যের আলো লাগায় গায়ে, হ্যাঁ, রোদে যায়, ঘাসে হাঁটে, হ্যাঁ, একটু রিল্যাক্স প্র্যাকটিস করে, মোর দেন এনাফ, সে কখনো রোগী হবে না। এখন যারা হয়ে গেছে ডায়াবেটিস রোগী, চিনি বাড়া রোগ, ভাত মানে চিনি, রুটি মানে চিনি, ফল মানে চিনি, দুধ মানে চিনি, তো এগুলো বাদ দিয়ে কিছুদিনের জন্য, নট মানে ফর দ্য এন্টায়ার লাইফ না, সারা জীবনের জন্য, কিছুদিনের জন্য বাদ না দিয়ে সে সত্যি কোনোদিন ভালো হতে পারবে না। তো এই জন্য তাকে এটা সাময়িক বিরত থাকতে হবে, কতদিন, যতদিন কোষ খালি না হচ্ছে। প্রেশার সেম, ফ্যাটি লিভার সেম, লিভারের ফ্যাট জমে গেছে সেটাকে বার্ন করতে হবে, তাহলে ফ্যাট বার্ন, তাহলে কোষে ফ্যাট জমে গেছে বার্ন করতে হবে, মানে সেই ফ্যাট বার্ন। তা আপনি যেমন ওজন কমিয়েছেন, ফ্যাট বার্ন করেছেন আপনি, তাই না, এবং মাসল গেইন করেছেন, ঠিক আছে। তো কেউ যদি তার ফ্যাটটাকে বার্ন করতে পারে হেলদি ওয়েতে, এবং যদি সে মাসেলকে বিল্ড করতে পারে, এই মাসেল আপনার চর্বি খায়, এই মাসেল চিনি খায়, তা আপনি শুধু মাসেলটা ভালো রাখলেই তো আপনি অনেক ভালো থাকবেন। এবং যতদিন আপনি মাসেলকে পাম্প করতে পারছেন, বিল্ড করতে পারছেন, ততদিন আপনি যৌবন, চিরযৌবন। আপনি বয়স 100 কিন্তু আপনার মাসেল পাম্প করে, আপনি এখনও মানে আরও একটা ছোটো মেয়ে বিয়ে করলে নো প্রবলেম, জাস্ট আমি খুব সহজে বললাম, বিকজ আপনিও তরুণ, বুঝতে পেরেছেন। কিন্তু যখন আপনার বয়স 50, মাসেল ক্ষয় হয়ে যাচ্ছে, আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। তা মাসেল একটা মানে সিঙ্গেল ডিটারমিনেটর, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি তরুণ নাকি বৃদ্ধ নাকি শেষ বয়সে এসে পৌঁছেছেন। যখন মাসেল ওয়েস্টিং আপনি ঠেকাতে পারবেন না, এবার সারেন্ডার করবেন আল্লাহর কাছে যে বার্ধক্য এবং মৃত্যুর কোনো ওষুধ নেই। কিন্তু যেহেতু আল্লাহ বলেছেন বার্ধক্য এবং মৃত্যুর কোনো ওষুধ নেই, তার মানে বাকি সব কিছুর ওষুধ আছে ইনশাল্লাহ, যদি আমরা পারি। তো এই কয়েকটা জিনিস, আর ডায়াবেটিস রোগীকে শুধু চিনিটা কিছুদিন একটু বাদ দিয়ে এরপর সে রোজা রাখবে, রোজার মাধ্যমে সে ফ্যাট বার্ন করবে, রোজার সঙ্গে এক্সারসাইজকে কম্বিনেশন করে ফ্যাট বার্ন করবে, আর স্ট্রেস ম্যানেজমেন্ট, মানসিক প্রশান্তির চর্চা, আর হচ্ছে ভালো ঘুমের চর্চা, আর হচ্ছে প্রকৃতির জন্য একটু সময় দেওয়া। এগুলো জিনিস প্র্যাকটিস করলে এত সহজ আর এত আনন্দদায়ক, যার এনার্জি ছিল না, যে এখন এনার্জি পাচ্ছে, সে না বুঝে এনার্জি কাকে বলে, এনার্জি না থাকলে কি হয়, যখন ছিল না তখন কেমন ছিল, এখন কেমন লাগে। হ্যাঁ, তো এই এত মজার একটা জিনিস। তো এখন যাদের ভিতরে যে কোনো রকম অসুস্থতা আছে, তার মানে সে এই মজা থেকে বঞ্চিত। আমরা এগুলো জানি অনেকেই, জানার পরও প্র্যাকটিস করি না। আমার প্রধান স্লোগান হচ্ছে জানি কিন্তু মানি না। তার 3টা মেইন কারণ, তার ভিতর প্রধান কারণ হচ্ছে সবাই যেভাবে চলে আমি সেভাবে চলি, 1। 2 হচ্ছে আমরা নিজে কোনো কষ্ট করতে চাই না, যেমন ওষুধ খাবো কিন্তু নিজে ব্যায়াম করব না। হ্যাঁ, আর একটা 3 হচ্ছে যে আমরা আসলে অনুধাবন, যেটা মানে নিজেকে যে সময় দেয়, ইনার ফোকাসটা আমার নেই, সো ভবিষ্যৎ ভাবতেছি না, যেটার পরিণতি কি ভয়াবহ হবে। যেমন একটু আগে এডিটোরিয়াল রুমে সবাই মিটিংয়ে আসছে, আপনাদের কারা জানি রিং পড়িয়েছে 2টো, তো এখন আমি বললাম যে আপনারা এটা ছেলে অ্যাভয়েড করতে পারেন, কারণ
আপনার ভিতরে ব্লক হচ্ছে কিনা আপনি কোনোদিন টের পাবেন না। আপনার 75% ব্লক কিছুই টের পাবেন না। যার ব্লক মানে ধরা পড়লো, সে কখন ধরা পড়লো? যখন সে বুক ব্যথায় ছটফট করতে করতে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, ডাক্তার এনজিওগ্রাম করে বলছেন ও সকালবেলাও জানতো সুস্থ আছে, তা আপনি তো টের পাচ্ছেন না। তা আমি কি করছি, সবাইকে সতর্ক করছি। যেমন সতর্ক শুধু মুখে করছি না, যেমন আপনি যদি আপনার ভিটামিন ডি যদি থাকে 15-20, আপনার এটা 90-100 করেন, অপটিমাল রাখেন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো ইমিউনিটির অধিকারী। আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স সময়ের যদি আপনার 1 থাকে, দিস ইজ আইডিয়াল ফর ইউ। যদি 6 থাকে, কমিয়ে নিয়ে আসুন। আপনার ডায়াবেটিস হওয়ার 12 বছর আগে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ যে আপনার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। আপনার হার্ট অ্যাটাকের 30-40 বছর আগে বলা সম্ভব আপনার ভবিষ্যতে হার্ট অ্যাটাক হবে। আমি কত আগে আপনাকে সতর্ক করছি। দিস ইজ দ্য ফিউচার। এখন ফিউচার কেউ সামনে নিয়ে আসলে তাকে সবাই মনে করেন যে একটু টিস্কারি করেই। এখন ধরেন ইনসুলিন লেভেল আপনার খালি পেটে থাকবে 3, 4 বা 5, আপনার হয়তো আছে 15-20। হ্যাঁ, তাহলে এটাকে কমিয়ে নিয়ে আসুন। আপনার প্রদাহ সিআরপি সেটা থাকবে 3-এর নিচে। আপনার টিজি কম থাকবে, এইচডিএল বেশি থাকবে, টিজি এইচডিএল রেশিও থাকবে 2-এর নিচে। হ্যাঁ, এবং আপনার সবগুলো প্যারামিটার যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। তা আমি এটাকে তো এভিডেন্স দিয়ে প্রমাণ করছি। তো এখন আপনি কিবরিয়া ভাই যদি দেখেন যে আপনার সবগুলো রিপোর্ট ভালো, শুধু ভিটামিন ডি একটু কম আছে, এইচডিএলটা একটু বাড়াতে হবে, তাহলে এটা করলে আপনি 60-70টা রোগ থেকে ইনশাল্লাহ ফিউচারে বাঁচতেছেন। কেউ দেখলো যে আমার হোমের এত বেশি, তো তাড়াতাড়ি কীভাবে কমাতে হবে স্যার? তো এগুলো করলে পরে হয় কি, ও মানে বুঝতে পারে তার ভিতরের কন্ডিশনটা, তখন সে সতর্ক হয়। তো ওই যে অ্যাওয়ারনেস বিল্ডিং তো মুখের কথায় হবে না। যখন দেখে যে আমার ব্লক এতটা, তখনই দেখবেন আর তারে গরু খাওয়াইতে পারতেছেন না। কথা বুঝতে পারছেন? কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু সে সমানে টেনে যাচ্ছে। তো আমি ওদেরকে রিপোর্টগুলো সামনে দিয়ে বলি যে দেখেন এই হলো অবস্থা, আপনার হার্টে ব্লক তৈরি হচ্ছে, কত % এটা এনজিওগ্রাম না করলে বোঝা যাবে না, বাট হচ্ছে। আপনার টিজিএইচডিএল রেশিও বেশি, সিআরপি বা প্রদাহ বেশি, আপনার ইনসুলিন বেশি, আপনার ব্লাড সুগার বেশি, আপনার HbA1c বেশি, আপনার হোমা আইআর বেশি, আপনার ভিটামিন ডি কম, এটা দিয়ে আমরা প্রমাণ করতে পারছি। তা আমরা কি করছি, ওইগুলো আমরা কারেক্ট করে দিচ্ছি, এবং 1 মাস পরে সে কতটা ভালো হলো আমার কাছে এভিডেন্স আছে, 2 মাস পরে কতটা ভালো এভিডেন্স আছে, ও তো মানে ট্র্যাক করতে পারতেছে। ভাই লাখ লাখ মানুষ তো আর বিনা কারণে কাউকে, যে মহিলা নামাজ পড়তে পারতো না সিজদা দিয়ে, সে সিজদায় গিয়ে আমার জন্য দোয়া করে, এটা আমার চাইতে হয় না। এরকম মাসে লক্ষ লক্ষ মানুষের দোয়া তো ভাই বৃথা হয় না, আর মানুষ তো এমনি এমনি করে না। তা আমরা শুধু যে ইউটিউবে দিচ্ছি তা না, ফেসবুকে দিচ্ছি তা না, হ্যাঁ গ্রুপে দিচ্ছি তা না, আমরা তো একদম বাস্তবিকই বিনামূল্যে ডাক্তার দেখানোর সব অপরচুনিটি দিয়ে দিয়েছি। এক্স্যাক্টলি। এই প্রতিষ্ঠানটা কোথায়? এটা হচ্ছে নূর টাওয়ার, আফতাবনগর, এই জাস্ট এই হাতিরঝিলের অপোজিটে, বাড্ডা এবং বনশ্রীর মাঝখানে নূর টাওয়ার। ওকে। আমি স্বপ্নদ্রষ্টা মানুষদের দেখেছি অনেক অনেক এই অনুষ্ঠানে, এবং আমার কাছে কেন জানি বলতে ভালো লাগছে, আপনার এই প্রতিষ্ঠান সত্যি সত্যি একসময় গ্লোবাল হবে, এবং আপনি যেই প্যারাডাইমে যে কনফিডেন্টলি মুভ করছেন, এই কনফিডেন্টের ভাইব আসলে চোখে দেখার মতো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাঝখানে যে বিপদে পড়েছিলেন আপনি সোশ্যাল মিডিয়াতে, এবং আমি ব্যক্তিগতভাবে সবসময় দোয়া করেছি যাতে করে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারেন। আমি কিন্তু দোয়ার জন্য বলি নাই। হ্যাঁ, এই যে দোয়াটা আপনি নিজে থেকে করেছি, তার প্রধানত আমি যে বেনিফিটেড তাও না, আমি দোয়াটা করেছি, আমি বলেছিলাম ওখানে, লিখেছি কেন, কারণটা হচ্ছে আমাদের দেশে ভালো সম্ভাবনা তৈরি হয় প্রচুর, কিন্তু সামহাও এই যে মারাত্মক রকমের জেলাসি, জিঘাংসা, এগুলো নষ্ট করে দেয়। তো আমাদের এই জায়গাগুলোর একটা বড় ধরনের পরিবর্তন দরকার। যেই ভালো করছে তাকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। কিবরিয়া ভাই শুধু একটা জিনিস শেয়ার করি, আমি আমার ক্যারিয়ারে গেলাম না, আমি ইউকে যাওয়ার চান্স পেয়েছিলাম, আমি ইউনিভার্সিটি এডিনবারাতে আমি স্কলারশিপ পেয়েছিলাম, যে কোনো সময় আমি মুভ করতে পারি, আমি দেশে পড়ে আছি, এবং কেন আছি? সাধারণ মানুষের জন্য। তো এই বিষয়টাও আমার মনে হয় সবার বোঝা উচিত। এটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখা উচিত। আমার ভুল হলে ধরিয়ে দিলে আমি তো বলছি ওকে আই এম সরি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা সবসময় দোয়া করি আপনার জন্য, আপনার প্রতিষ্ঠান এবং আপনার ক্যারিয়ারের জন্য। অনেক ভালো থাকবেন আপনি, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই ছিল আমাদের অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আর.জে. কিবরিয়া শোর আজকের শো। আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানটা যারা ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, তাদের প্রত্যেকেরই একবার করে অন্তত দেখা উচিত, এবং শুধু আপনি নিজে দেখবেন না, আপনার পরিবারের সদস্যদেরকেও দেখাবেন। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই পর্বটি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।